আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল গল্পে ঢুকে যাই। আজ আমরা এমন একটা অবিশ্বাস্য গল্প বিশ্লেষণ করতে যাচ্ছি যা চরম দারিদ্র্য থেকে শুরু হয়ে এক অকল্পনীয় সম্পদ গড়ার পর স্বেচ্ছায় সবকিছু দান করে দেওয়ার একটা অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। এটা কিন্তু আর 10টা সাধারণ ব্যবসায়িক সাফল্যের গল্প নয়, এটা হলো বিশ্বাস, কঠোর শৃঙ্খলা আর এক অসাধারণ দৃষ্টিভঙ্গির এক অবিস্মরণীয় উপাখ্যান। শুরুতেই এই বিশাল সংখ্যাটার দিকে একটু তাকাই। $7.7 বিলিয়ন। টাকার অঙ্কে চিন্তা করলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়, তাই না? এটাই ছিল সুলাইমান আল রাজহীর নিজের হাতে তৈরি করার সম্পদের পরিমাণ। এত বিপুল পরিমাণ সম্পদ একজন মানুষকে খুব সহজেই বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করতে যথেষ্ট। একেবারে শূন্য থেকে শুরু করে এই পর্যায়ে পৌঁছানোর জন্য যে মাপের দূরদৃষ্টির প্রয়োজন তা সত্যি বিস্ময়কর। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় চমকটা হলো ঠিক এখানেই। এত বিশাল একটা সাম্রাজ্য তিল তিল করে গড়ে তোলার পর তিনি কি করলেন? স্বেচ্ছায় নিজের শেষ রিয়েলটা পর্যন্ত হাসি মুখে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আক্ষরিক অর্থেই নিজের জন্য একেবারে কিচ্ছুটি রাখলেন না। এখন প্রশ্ন আসতেই পারে, একজন মানুষ কেন এমনটা করবেন? কিভাবে তিনি এই বিশাল সম্পদ গড়লেন আর কেনই বা তা পুরোটা ছেড়ে দিলেন? চলুন এই উত্তরগুলোই আজ খোঁজা যাক। পর্ব ১, উনাইজার সেই ছোট্ট ছেলেটি। গল্পের শুরু ১৯২৯ সালে সৌদি আরবের উনাইজা নামের ছোট্ট একটা শহরে চরম দারিদ্র্যের মাঝে তার জন্ম হয়। অবস্থা এতটা খারাপ ছিল যে মাত্র ১০ বছর বয়সে তাকে মুদি দোকানে মালপত্র টানার কঠিন কাজ নিতে হয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ওই বয়সে অন্য বাচ্চারা যখন ২-১ পয়সা পেলে সাথে সাথে খরচ করে ফেলত, তিনি করতেন তার ঠিক উল্টোটা। প্রতিটি ছোট পয়সা তিনি সযত্নে জমিয়ে রাখতেন। মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরত, এই জমানো পয়সাগুলো দিয়ে ভবিষ্যতে বড় কিছু করতে হবে। আর এই অকল্পনীয় শৃঙ্খলার জোরেই ১৯৪০-এর দশকে একদম কিশোর বয়সে তিনি কারেন্সি এক্সচেঞ্জ বা মুদ্রা বিনিময়ের কাজ শুরু করে দেন। পর্ব ২, সুদবিহীন নীতি। এখানে রিবা বা সুদের লেনদেনের কথা বলা হচ্ছে, যা ইসলামী অর্থব্যবস্থায় পুরোপুরি নিষিদ্ধ। সুলাইমান আল রাজহি ছোটবেলা থেকেই কুরআনের এই শিক্ষাটা নিজের ভেতর একদম শক্তভাবে গেঁথে নিয়েছিলেন। তাই তিনি নিজের জন্য একটা অলঙ্ঘনীয় সীমারেখা টেনে দেন। যতই লাভজনক হোক না কেন, কোনোভাবেই সুদের সাথে জড়ানো যাবে না। এটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, এটা ছিল তার পুরো জীবনের মূল ভিত্তি। একটু খেয়াল করলে দেখব, সেই সময়ে পুরো বৈশ্বিক অর্থব্যবস্থায় কিন্তু সুদের ওপর দাঁড়িয়েছিল। প্রচলিত ব্যাংকগুলো তরতর করে বেড়ে উঠছে। অনেকেই তখন ভেবেছিলেন সুলাইমানের এই সুদবিহীন নীতি বোধহয় ব্যবসায়িকভাবে একটা বিশাল বড় বোকামি। কিন্তু ফলাফল কি হলো? একেবারে উল্টো। লাখ লাখ মুসলিম যারা সুদের কারণে ব্যাংকিং ব্যবস্থা থেকে দূরে সরেছিলেন, তারা সবাই সুলাইমানের কাছে আসতে শুরু করলেন। যেটাকে সবাই একটা বিরাট সীমাবদ্ধতা ভেবেছিল, সেটাই আসলে পরিণত হলো তার সবচেয়ে বড় সুবিধায়। এক কথায় যাকে বলে গেম চেঞ্জার। পর্ব ৩, $1 ট্রিলিয়ন ব্যাংক প্রতিষ্ঠা। ১৯৮৭ সাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আল রাজিহি ব্যাংক। এটা শুধু একটা ব্যাংক প্রতিষ্ঠা ছিল না, বরং এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে শত শত বছরের পুরনো প্রফিট শেয়ারিং বা লাভ ভাগাভাগি মডেলকে আধুনিক কমার্শিয়াল দুনিয়াতেও কতটা সফলভাবে কাজে লাগানো যায়। আক্ষরিক অর্থে এটা ছিল বৈশ্বিক অর্থব্যবস্থায় সম্পূর্ণ নতুন এক ধারার সূচনা। এবার একটা চমৎকার কৌশলের কথা বলি। মালিকানাকে ঠিক সমান 4 ভাগে ভাগ করে 4 ভাই সুলাইমান, সালেহ, আবদুল্লাহ এবং মোহাম্মদ এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। ইতিহাস ঘাটলে দেখা যায় বড় বড় পারিবারিক সাম্রাজ্যগুলো উত্তরাধিকার বা ক্ষমতার দ্বন্দ্বে ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু আল রাজি পরিবার বেছে নিল একটা অসাধারণ রাস্তা। তারা সবাই মিলে এক জায়গায় জটলা না পাকিয়ে প্রত্যেকে আলাদা আলাদা সাম্রাজ্য গড়ে তুললেন। ফলে কি হল? নিজেদের মধ্যে কোনো অসুস্থ প্রতিযোগিতা বা কলহ তৈরি হওয়ার কোনো সুযোগই আর থাকল না। আর এই দূরদর্শী কৌশলের কারণেই ব্যাংকটা কতটা ফুলে ফেপে উঠেছে তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছে এই পরিসংখ্যানগুলো। যুদ্ধ বলুন, অর্থনৈতিক মন্দা বলুন কিংবা আধুনিক ডিজিটাল বিপ্লব, সব কিছু পার করে এই ব্যাংকের বর্তমান গ্রাহক সংখ্যা ১৬.৫ মিলিয়নেরও বেশি। সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন সৌদি রিয়াল ছাড়িয়ে গেছে, আর এটি এখন বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক।
একবার ভাবুন তো, ওই যে 10 বছর বয়সী মালপত্র বহনকারী ছেলেটি, এটা তারই সেই সুদূর প্রসারী স্বপ্নের চূড়ান্ত ফসল। পর্ব 4, বিলিয়নিয়ার তত্ত্বাবধায়ক। এখানে এসে একটা অদ্ভুত বৈপরীত্য আমাদের চোখে পড়ে। একদিকে $7.7 বিলিয়ন পাহাড়সম সম্পদ, অন্যদিকে তার জীবনযাপন ছিল একেবারেই সাধারণ। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে তিনি সারা জীবন সাধারণ মানুষের সাথে ইকোনমি ক্লাসে ভ্রমণ করেছেন। কোনো প্রাইভেট জেট নেই, কোনো বিলাসবহুল জীবন নেই। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, প্রতিদিন ভোরের আগে ফজরের নামাজের জন্য কোনো অ্যালার্ম ঘড়ি ছাড়াই তিনি ঠিক সময়ে জেগে উঠতেন। এই যে একটা কঠোর শৃঙ্খলা, এটা ছিল তার জীবনের একদম অবিচ্ছেদ্য অংশ। মানুষটা একটা কথা খুব বলতেন, এই অর্থ আমার নয়, আমি কেবল এর তত্ত্বাবধায়ক। এই একটা মাত্র বাক্যই যেন তার পুরো জীবনের দর্শনটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। সাধারণত কি হয়, সম্পদ বাড়লে মানুষের অহংকার বাড়ে, সম্পদকে নিজের একান্ত ব্যক্তিগত সম্পত্তি মনে হতে শুরু করে। কিন্তু তিনি মন থেকে বিশ্বাস করতেন যে সম্পদ নিতান্তই সাময়িক, মানুষ পৃথিবীতে কেবল এই সম্পদের একজন অস্থায়ী পাহারাদার বা কেয়ারটেকার মাত্র। পর্ব 5, চূড়ান্ত কাজ। এখানে ওয়াকফ শব্দটার সাথে একটু পরিচিত হওয়া যাক। ওয়াকফ হল এমন একটা ব্যবস্থা যেখানে সম্পদ চিরতরে দাতব্য বা জনকল্যাণমূলক কাজে দান করে দেওয়া হয় এবং দানকারীর আর কোনো মালিকানায় অবশিষ্ট থাকে না। তো 2011 সালে সফলতার একদম চূড়ায় বসে তিনি এমন একটা কাজ করলেন যা সবাইকে স্তব্ধ করে দিল। তিনি তার সমস্ত ব্যক্তিগত সম্পদ ওয়াকফ করে দিলেন। সম্পদের কোনো একটা নির্দিষ্ট অংশ নয়, বরং আক্ষরিক অর্থেই পুরোটা। আইনিভাবে তিনি নিজেকে এমন একজন মানুষে পরিণত করলেন যার নিজস্ব কোনো সম্পদই আর রইল না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? যে কেউ হয়তো ভাববে সব দান করে দেওয়ার পর তো ব্যাংকটার পতন হওয়ার কথা, কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। 2011 সালের ওই বিশাল ওয়াকফের পর আল রাজিহি ব্যাংকের প্রবৃদ্ধি যেন রকেটের গতি পেল। এটা যেন প্রমাণ করে দিল যে নিঃশর্তভাবে সব ছেড়ে দেওয়ারই উদার মানসিকতা উদ্যোগটিকে আরও বহু গুণে শক্তিশালী এবং প্রসারিত করেছিল। পর্ব 6, সম্পদ গড়ার 7টি নিয়ম। পুরো ঘটনাটার দিকে তাকালে আমরা এই 7টি অসাধারণ নিয়ম বা নীতি খুঁজে পাই। চলুন একে একে দেখে নিই। প্রথমত, নিজেকে সম্পদের মালিক নয় বরং তত্ত্বাবধায়ক ভাবা। দ্বিতীয়ত, সেই অটুট সুদবিহীন নীতি যা তাকে একটা সম্পূর্ণ আলাদা পরিচয় এনে দিয়েছিল। তৃতীয় নিয়ম হল আয় বুঝে ব্যয় করা, আর আয়ের চেয়ে কম খরচ করে বাকিটা আবার বিনিয়োগ করা। চতুর্থ নিয়মটা হল চরম শৃঙ্খলার, প্রতিদিন ভোরে জেগে ওঠা। পঞ্চম নিয়মে আমরা দেখেছি কিভাবে আলাদা সাম্রাজ্য গড়ে পারিবারিক কলহ এড়ানো যায়। ষষ্ঠ নিয়ম আমাদের শেখায় কাগজের চুক্তির চেয়ে সুনামের মূল্য অনেক বেশি। আর শেষ এবং সপ্তম নিয়মটি তো সব হিসাব পাল্টে দেয়। সব কিছু নিঃশর্তভাবে দান করে দেওয়া এবং তারপর তার বহু গুণ বৃদ্ধি দেখা। ওনাইজার সেই ছোট্ট ছেলেটি মূলত এই নিয়মগুলো আঁকড়ে ধরেই হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। অবশেষে 2021 সালে 91 বছর বয়সে সুলেমান আল রাজহি পৃথিবী থেকে চিরবিদায় নেন। তিনি 16.5 মিলিয়ন মানুষের আস্থার এক বিশাল সাম্রাজ্য রেখে গেছেন ঠিকই, কিন্তু নিজের জন্য এক কানাকড়িও ব্যক্তিগত সম্পদ রেখে যাননি। কারণ তো আগেই দেখেছি, আগেভাগেই তিনি সবকিছু মানুষের কল্যাণে অকাতরে বিলিয়ে দিয়ে গিয়েছিলেন। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগেই একটা গভীর প্রশ্ন আমাদের সবাইকে একটু ভেবে দেখতে হবে। হাতে যে সম্পদই আসুক না কেন, তা কিন্তু একদিন হাত বদল হবেই। এটাই প্রকৃতির নিয়ম। তাহলে আসল প্রশ্নটা হলো, পৃথিবীতে আমরা কেমন তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করব? কেবল নিজেদের জন্যই কি সব জমিয়ে রাখব, নাকি সুলাইমান আল রাজিহির মতো এমন কিছু রেখে যাওয়ার চেষ্টা করব যা অনন্তকাল ধরে মানুষের উপকারে আসবে? আজকের এই আয়োজনটি যদি নতুন করে ভাবনার খোরাক যোগায়, তবে এই শিক্ষণীয় গল্পটি অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই।